ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে, আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো। তো চলো ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম। প্রথম প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কোনটির অবদান সবথেকে বেশি? কার্বন ডাইঅক্সাইড, এটা মুখ্য গ্রিনহাউস গ্যাস। চার্লস ও বয়েল উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হল ভর। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? এটা অনেকবার হয়েছে। আণবিক গুরুত্বের থেকে বাষ্প ঘনত্ব অর্ধেক, তাহলে 64 অর্ধেক মানে উত্তর হলো 32। কঠিনের 3 রকম প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা, গামা, এর মধ্যে সম্পর্ক কী? না, আলফার চেয়ে বিটা দ্বিগুণ, তার আলফার চেয়ে গামা 3 গুণ, তার মানে হলো আলফা বিটার অর্ধেক, গামার 3/1 দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন? উত্তর অবতল দর্পণ, এর অপর নাম ডেন্টিস্ট মিরর। 1-6, পৃথিবীর আকাশ নীল দেখায় কোন আলোকীয় ঘটনার জন্য? উত্তর হলো আলোর বিক্ষেপণ। বিভব প্রভেদ 20 ভোল্ট এবং প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? তো ওহমের সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করো, V = IR। তাহলে আমি বলতে পারি R = V/I। এবারে এখানে ভি বলেছে 20 ভোল্ট আর আই বলেছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 4 ওহম। অপশান এ। 1-8, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং হলো বাদামি। এই নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কী হবে? মনে রাখবে, আলফা কণা মানে এর আগে MCQতে করেছি 2টো প্রোটন 2টো নিউট্রন। তো 2টো প্রোটন কমলে নিচে 90 হবে। এখানে একটাই মাত্র অপশানে নিচে 90 আছে, ফলে আর ভাবনার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে দেখো, ওপরে ভর সংখ্যাটা একটু দেখার দরকার ছিল, আমি দেখলাম ভুল দেওয়া আছে। এটা হতো 234 ভর সংখ্যাটা। তার কারণ দেখো, 2টো প্রোটন 2টো নিউট্রন, 2টো প্রোটন বেরিয়ে গেলে নিচে তো 2 কমবে, কারণ প্রোটন সংখ্যার হিসাব এখানে রাখা হয় নিচে বাঁদিকে পরমাণু ক্রমাঙ্কের জায়গায়। ঠিক তেমনি ভর সংখ্যার হিসেব রাখা হয় উপরে মাথায় ডান দিকে। এখানে 238 ছিল, 2টো প্রোটন বেরোলে এখানে 2 কমবে, 2টো নিউট্রনের জন্যও 2 কমবে, কারণ ভর সংখ্যা প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে এখানে 2টো প্রোটন কমলে 2 কমবে, 2টো নিউট্রনের জন্য 2 কমবে, মোট 4 কমবে, 234 হতো। এটা উত্তর হবে। তারপর 1-10, কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? তাহলে এবার ভেবে দেখো, এখানে আলাদা করে মৌলের নাম জানেন জিজ্ঞাসা করেছে ইলেকট্রন বিন্যাস দিয়ে। এবার তড়িৎ ঋণাত্মক কোনটার বেশি হয়? না, যার বাইরের কক্ষে সবথেকে বেশি পূর্ণ থাকে। এবারে কেউ তো বলবে স্যার তাহলে নিষ্ক্রিয় মৌল? না, নিষ্ক্রিয় মৌল পুরোপুরি পূর্ণ থাকে, তার সক্রিয়তা নেই, তা নিষ্ক্রিয় মৌল বাদ। তাহলে 8টা ইলেকট্রন নেই বাইরের কক্ষে। তারপরে ম্যাক্সিমাম পূর্ণ হতে গেলে কটা লাগবে? 7টা। তাহলে 2, 8, 7। আর এমনিতেও যদি মনে রাখতে পারো, এটা ক্লোরিন গ্যাসের পরমাণুর ইলেকট্রন বিন্যাস, সুতরাং এটা হবে সবথেকে বেশি। এবার এখানে যদি ফ্লুরিন থাকতো তাহলে ফ্লুরিন হতো, তাই না? এখানে 3টে কক্ষ দিয়ে দিয়েছে, সুতরাং আমি ক্লোরিনেই বলবো। তারপর 11, কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টকনীতি গ্রাহ্য হয় না? এটা তো অপশান বি, অনেকবার হয়েছে। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন প্রক্রিয়া ঘটে? অ্যানোডে জারণ। পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়ার গন্ধ। আচ্ছা, 1-12 একটু মনে রাখার জন্য বলি। দেখো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি ধাতু নিষ্কাশন করতাম, ধাতু কোথায় নিষ্কাশন হতো? ধাতু কোন তড়িৎ দ্বারা বেরোতো? ক্যাথোডে। তোমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন পড়েছো। আর ধাতু নিষ্কাশন মাত্রই বিজারণ, তাহলে ক্যাথোডে বিজারণ হয়, এটা মনে রাখার সুবিধা আছে। ধাতু ক্যাথোডে জমে। তোমরা দেখো না, তামার তড়িৎ বিশোধনে ক্যাথোড মোটা হচ্ছে, অ্যানোড ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে। তাহলে ক্যাথোডে ধাতু জমে, ধাতু নিষ্কাশন মাত্র বিজারণ, তাহলে ক্যাথোডে বিজারণ, তাহলে অ্যানোডে জারণ। 1-13, পরীক্ষাগারে উৎপন্ন NH3 এর গন্ধ ঝাঁঝালো। পিতলে কোন কোন উপাদান থাকে? পিতলে থাকে কপার এবং জিঙ্ক। তারপরের প্রশ্ন, জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত। অ্যাসিডে থাকে COOH,
তার মানে দুটো ও এবং এইচ থাকবে সির সাথে, তাহলে অপশান ডি।